এই কালো ভূতকে বিয়ে করবে কে? তাই যে প্রস্তাব এসেছে সেখানেই বিয়ে দিয়ে দাও। আমার সৎমা ঘৃণাভরা কণ্ঠে এই কথা বললে আমি চোখের জল মুছতে মুছতে গীতা পড়তে শুরু করলাম, যেন এসব কথা মন থেকে সরিয়ে দিতে পারি। আমার গায়ের রং কালো হওয়ার কারণে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। আমার সৎ বোনেরা সবাই খুব সুন্দরী, আর এই সৌন্দর্যের কারণেই তাদের সবার উচ্চ বংশীয় পরিবারে বিয়ে হয়ে গেছে। আর আমার জন্য যে বিয়ের প্রস্তাব এসেছিল সে ছিল সামান্য এক চাকরানির ছেলে। আমার বিয়ে সেই ছেলের সাথেই হয়ে গেল। আমি নববধূর সাজে তার ভাঙাচোরা ঘরে বসে কাঁদছিলাম। এমন সময় আমার স্বামী ঘরে ঢুকলো এবং সে আমার হাত ধরে কপালে চুমু খেয়ে বলল, আমার প্রিয় মুক্তা, তুমি খুবই আমার সারা জীবন দুঃখেই কেটেছে। আমি আমার বাবার প্রথম স্ত্রীর সন্তান। মায়ের মৃত্যুর কয়েক মাস পরেই বাবা দ্বিতীয় বিয়ে করে নেন। আমার সেই সৎ মায়ের ঘরে আমার 3 সৎ বোন হয়েছিল। তারা সবাই সুন্দরী, আর আমি ছিলাম যেন কালো এক ছায়া। তারা কখনো আমাকে পরিবারের একজন বলে মনে করতো না। আমার গায়ের রং কালো হওয়ার কারণে আমার সৎ মা সবসময় আমাকে তার নিজের মেয়েদের চেয়ে নিচে স্থান দিতেন। এমনকি আমি যখন সৎ মা বা সৎ বোনদের কোনো অন্যায়ের কথা বাবাকে বলতাম, তখন তাকে অসহায় হয়ে পড়তে দেখতাম, কারণ বাবা আমার সৎ মাকে খুব ভয় পেতেন। আমার ভাগ্যের কথা ভেবে আমার খুব কান্না পেত, কিন্তু কাঁদতেও পারতাম না, কেননা এই পৃথিবীতে আমার চোখের জল মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি বাবা নিজের দ্বিতীয় স্ত্রীকে খুশি রাখতে গিয়ে আমাকে যেন ভুলে গিয়েছেন। তার সব ভালোবাসা ছিল আমার সৎ বোনদের জন্য। তাদের জন্য তিনি সুন্দর সুন্দর জামা কাপড় আনতেন, আর আমি সেই জামা কাপড়ের দিকে তৃষার্ত চোখে তাকিয়ে থাকতাম, কেননা আমার কপালে শুধু তাদের পুরনো বাতিল কাপড়ই জুটত। আমি ভাগ্য মেনে নিয়েছিলাম, কেননা আমি বুঝে গিয়েছিলাম যে ওদের ঘৃণাই হয়তো আমার ভাগ্য। একদিন আমি সবার জন্য রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ আমার সৎ বোন খুব জোরে চিৎকার করে আমায় ডাকতে লাগলো। আমি সব কাজ ফেলে রেখে তার ঘরের দিকে ছুটে গেলাম, কেননা ভাবলাম না জেনে কি হয়েছে, এত জোরে গলা ফাটিয়ে ডাকছে। আমি যখন তার ঘরে ঢুকলাম, সে আমাকে ধমক দিয়ে বলল, আমি তোকে বলেছিলাম না আমার জামা কাপড় ইস্ত্রি করে রাখতে? তোর জন্য আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। আমি হাত কসলাতে কসলাতে বললাম, আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম, একদমই মনে ছিল না। এখনই তোমার জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছি। সে রেগে বলল, শীঘ্রই এই কাপড়গুলি ইস্ত্রি করে নিয়ে আয়। আমি তাড়াতাড়ি কাপড়গুলো নিয়ে ইস্ত্রি করতে চলে গেলাম। তখনই আমার সৎ মা চেঁচিয়ে বলল, আজ আমি কি নাস্তা পাবো না? এই মেয়ে তো কোনো কাজেরই না। আমি চেঁচিয়ে জবাব দিলাম, এই তো মা, এখনই নিয়ে আসছি। কাপড় ইস্ত্রি করে নাস্তা নিয়ে যেতে আমার একটু দেরি হয়ে গেল। সৎ মা আমার দিকে ঘৃণাভরা চোখে তাকিয়ে বললেন, তুই কোনোদিন ঠিক সময়ে কোনো কাজ করতে পেরেছিস? সবসময় এমন ভাব নিয়ে থাকিস, মনে হয় কোনো রাজরানী। চোখে জল নিয়ে আমি আবার রান্নাঘরে ফিরে এলাম, কেননা আমি জানতাম আমার কোনো কথারই কোনো গুরুত্ব সৎ মায়ের কাছে নেই। যদিও গোটা বাড়ির কাজ আমি আমার কাঁধে তুলে নিয়েছি, তারপরেও অপমান আর ঘৃণা ছাড়া আর কিছুই পেতাম না। অনেক সময় কষ্টে অতিষ্ঠ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতাম, হে ভগবান, যদি আমাকে মায়ের সাথে নিয়ে যেতে তাহলে খুব ভালো হতো। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কেন জানি না, আমার সৎ বোনেরা ছোটবেলা থেকে আমার প্রতি খুব ঘৃণা পোষণ করত। তারা সবসময় আমাকে অপমান করে থাকতো, আর আমার সৎ মা তাদের পক্ষই নিত। আর এখন তো আমার বাবা পর্যন্ত আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে শুরু করেছে। সৎ মা আর সৎ বোনদের ঘৃণা আমি সহ্য করতে পারতাম, কিন্তু বাবার এই ব্যবহার আমার মনকে চূর্ণ বিচূর্ণ করে দিত। সবচেয়ে বেশি কষ্ট তখন হতো যখন দেখতাম বাবা তার সব ভালোবাসার সৎ বোনদের দিচ্ছে, আর আমার সৎ মা হেসে বলতেন, তোর এই কালো ভূতের চেহারার জন্যই তোর বাবা তোকে নিজের থেকে দূরে রাখে। প্রায় প্রতিদিনই তাদের জন্য বড়লোক বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতো, আর তারা এই বিষয়টা নিয়ে ভীষণ গর্ব করে বলতো, আমাদের সৌন্দর্যের কারণেই প্রতিদিন আমাদের জন্য প্রস্তাব আসে। আমার সৎ মা তাদের বিয়েতে অনেক টাকা খরচ করেছেন। এছাড়াও আমার মায়ের সব গয়না, যেগুলোর উপর শুধুমাত্র আমার অধিকার ছিল, সেগুলো আমার সৎ মা তার মেয়েদের দিয়ে দিলেন। বাবাও তাদের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেননি। কিন্তু যখন আমার বিয়ের সময় এলো, তখন কেউ আমাকে একটা ভালো কথা পর্যন্ত বলেনি, এমনকি আমার নিজের বাবাও না। না তিনি আমাকে একটা ভালো কথা বলেছিলেন, আর না আমার বিয়ের সময় আশীর্বাদ করেছিলেন। তিনি আমার সাথে এমন আচরণ করতেন যেন আমি কোনো অপরিচিত মানুষ, কারণ তিনি সব বিষয়ে সৎ মায়ের কাছে অসহায় ছিলেন। একদিন আমার সৎ মা কঠোর স্বরে বাবাকে বললেন, এই কালো ভূতকে তাড়াতাড়ি বিদায় করো।
এর রূপ যৌবন যা আছে তাতে কোনো বড়লোক বা ভালো পরিবার থেকে প্রস্তাব আসবে না। তাই যা এসেছে তাতেই রাজি হয়ে একে এই বাড়ি থেকে বিদায় করো। আমার বাবা তখন চুপচাপ বসে রইলেন। তার মুখ থেকে আমার পক্ষে একটা কথাও বের হলো না। সৎ মায়ের এসব কথা শুনে আমার চোখের জল চলে আসলো। চোখের জল মুছে আমি নিজের মনকে শান্ত করার জন্য গীতা নিয়ে বসে যেতাম এবং ভাবতাম ভগবান হয়তো আমাকে শক্তি দিবেন, ধৈর্য দিবেন, সাহস দিবেন। ভগবানের কাছে আমি প্রার্থনা করতাম যাতে আমার কপালে একটু ভালোবাসা জুটে, কেননা এদের আচরণে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি চাইতাম আমার জীবনে এমন কেউ আসুক যার কাছ থেকে আমি ভালোবাসা ও সম্মান পাই, যা আমার সৎ মা এবং সৎ বোনদের কাছে কখনো পাইনি। আমি চাইলেও নিজের জন্য প্রতিবাদ করতে পারতাম না, কারণ আমি জানতাম যদি আমি কিছু বলি তাহলে আমার সৎ মা এবং তার মেয়েরা আমার সেই কণ্ঠ চেপে দিবে এবং আমার কপালে অপমান আর লজ্জা ছাড়া কিছুই জুটবে না। একদিন আমার সৎ বোন তার স্বামীকে নিয়ে বাড়িতে এলো। সে এত সুন্দর করে সেজেগুজে এসেছিল যে তাকে দেখে আমার মনেও একরকমের আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। আর আমি ভেবেছিলাম যদি আমিও বিয়ের পর এমনভাবে সাজতে পারতাম, কিন্তু এটাও জানতাম এটা শুধুই স্বপ্ন, যা হয়তো কখনো পূরণ হবে না। আমি সবসময় চাইতাম একটা সম্মানজনক পরিবারের বউ হয়ে সেখানে যেতে। তাই শেষ পর্যন্ত আমি আমার সৎ মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি ওই চাকরানির ছেলেকে বিয়ে করতে চাই না, কিন্তু আমি যদি এসব বলি তাহলে কি প্রতিক্রিয়া হবে তা ভেবেই আমার শরীর ঘেমে উঠল। তবু আমি সাহস করে ঠিক করলাম যদি আমি তার সামনে কাঁদি তাহলে হয়তো তার মন গলবে এবং ওই চাকরানির ছেলের সাথে তিনি আমার বিয়ে দিবেন না। ভয় আর উদ্বেগ নিয়ে আমি সৎ মেয়ের ঘরে গেলাম। গিয়ে দেখলাম সে আমার সৎ বোনের সাথে ফোনে কথা বলছে। আমি তোর বাবাকে বলেছি এই কালো ভূতের বিয়ে ওইখানেই দিয়ে দাও, অন্তত ওর হাত থেকে রেহাই তো পাওয়া যাবে। আমার ওর মুখ দেখতে আর ইচ্ছা করে না, কিন্তু কি আর করব, যতদিন না ওর বিয়ে হচ্ছে ততদিন বাধ্য হয়ে দেখতে হবে। মায়ের মুখে এসব কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হলো, আর আমি কোনো কিছু না বলে উল্টো পায়ে চলে এলাম। আমার ভিতরে যে সামান্য আশা জন্মেছিল সেই আশাও মায়ের কথা শুনে নষ্ট হয়ে গেল। এরপর সব কিছু আমি আমার ভাগ্যের উপর ছেড়ে দিলাম। খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেল, আর আমি সেই বাড়ি থেকে বিদায় হয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। বাসর রাতে আমার স্বামী ঘরে এলো, আর আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। আমার মনে না কোনো আনন্দ ছিল আর না কোনো আশা বা আকাঙ্ক্ষা, কিন্তু আমার স্বামীর চোখে ছিল আমার প্রতি ভালোবাসার দীপ্তি, যেটা আমি জীবনে প্রথমবার কারো চোখে দেখলাম। এর আগে তো আমি মানুষের চোখে শুধু আমার জন্য ঘৃণা আর অপমানই দেখেছি। তিনি আমার কপালে চুমু খেয়ে বললেন, আমার জান, তুমি আমার কাছে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসের একটি। তার এই কথাগুলো আমার মনে গভীর দাগ কেটে গেল এবং আমার মনে হচ্ছিল তার এই কথাগুলো কোনো ফর্সা সুন্দরী মেয়ের জন্য হওয়া উচিত ছিল। তবু তার এই প্রশংসা আমার কানে যেন এক মধুর সুরের মতো বাজছিল। সেদিন তার কথায় আমার এমন অনুভূতি হয়েছিল যেন আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন। আমার চোখে আনন্দের অশ্রু চলে এলো। আমার স্বামী নিজের হাতে সেই অশ্রু মুছে দিয়ে বলল, এই চোখে আর কোনোদিন অশ্রু আনবে না। এই অশ্রু আমার কাছে অনেক দামি, আমি কোনোভাবেই এগুলো নষ্ট হতে দেব না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার অতীতের সব দুঃখ ভুলিয়ে দেব, তোমার জীবনকে ভালোবাসা আর খুশিতে ভরে তুলব। তার এই কথাগুলো আমাকে এক অদ্ভুত সাহস দিল। মনে হলো হয়তো এবার আমার জীবনে সুখ আসবে, যার জন্য আমি এত দিন ধরে কাঁদতাম, অপেক্ষা করতাম। আমার স্বামী আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ ছিল না, কারণ আমার স্বামী পলাশ হলো আমাদের পুরনো চাকরানির ছেলে। পলাশের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে 1 বছর আগেই মারা যান। পলাশ ছিল তার মায়ের একমাত্র ছেলে, আর সে এখানে একাই থাকতো। কিছুদিন আগে সে আমাদের বাড়িতে কাজ করতে শুরু করেছিল। সে আমাদের বাড়ির ট্রাক্টর চালাতো এবং ছোটোখাটো অন্যান্য কাজও করে দিত। তাই আমি তাকে কয়েকবার যাতায়াত করতে দেখেছি এবং মাঝে মাঝে কথাও বলতাম, কারণ আমি নিজেও তো নিজের বাড়িতেই এক ধরনের কাজের মেয়ের মতো ছিলাম। এই ভাঙাচোরা বাড়িটা দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ আমার বাবার বাড়ি এর চেয়ে 1000 গুণ ভালো ছিল। কিন্তু আমার স্বামী আমাকে বুঝিয়ে দিল যে এই বাড়ির অবস্থা খারাপ হলেও আমি এই বাড়ির মালকিন। বাড়িতে আসার পরই আমি সিদ্ধান্ত নিলাম এই বাড়ির অবস্থা আমি পাল্টাবো। তাই একদিন আমি আমার স্বামীকে বললাম, তোমার মনে হয় না এই বাড়িটা একটু মেরামত করানো দরকার? আমার কথা শুনে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, আমার জান, তুমি আশায় এই বাড়িটা পূর্ণ হয়ে গেছে। এখন সময়ের সাথে সাথে এই বাড়িটাকে আমরা নতুন করে ঘরে তুলব। আমি জানি এই বাড়িটা তোমার বাবার বাড়ির মতো সুন্দর না, কিন্তু এই বাড়ির মালকিন যে কতটা সুন্দর তা যদি বুঝতে
আমি হাসি মুখে তার দিকে তাকিয়ে বললাম, তুমি তো শুধু আমার মন রাখতে এসব বলো। সে বলল, আমি মানুষের বাইরের নয়, ভিতরের সৌন্দর্য দেখি। সৌন্দর্য মানুষের অন্তরে থাকতে হয়, আর সেই সৌন্দর্য তোমার মধ্যে আছে। তোমার এই গুণের জন্যই আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ তুমি অন্যান্য মেয়েদের থেকে আলাদা, খুবই সরল, নিষ্পাপ এবং সাধারণ। তোমার এই সরলতা আমার হৃদয় ছুঁয়ে যায়। তোমার প্রশংসা এতেই শেষ করব না আরও বলতে হবে? এই বলে আমার স্বামী হেসে উঠল। আমি তাকে রাগ দেখে বললাম, খাবার তো কখন রান্না হয়ে গেছে, তুমিই তো আমাকে গল্পে গল্পে আটকে রেখেছ। আমার স্বামী আমার হাত ধরে বলল, চলো দেখি আমার জান আমার জন্য কী রান্না করেছে। আমি হেসে বললাম, ভালোবাসা দিয়ে বানিয়েছি, তাই ভালোই হবে। আমার স্বামী একজন পরিশ্রমী এবং সাধারণ মানুষ। সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করে, কোনোদিন উচ্চস্বরে কথা বলেনি। প্রতিদিনে আমাকে জান বলে সম্বোধন করাটা তার অভ্যাস ছিল, কিন্তু তারপরেও আমার মন যেন এখনও তার ভালোবাসাকে পুরোপুরি গ্রহণ করতে পারছিল না। কেননা আমি আমার জীবনে এত ঘৃণা আর অপমান সয়েছি যে আমার হৃদয়ে সেটা বিষের মতো দাগ কেটে আছে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি সবসময় আমাকে জান বলো কেন? আমি তো এক সাধারণ মেয়ে, না আমি খুব সুন্দর না খুব বিশেষ। সে হেসে বলল, তোমার চেহারার চেয়েও তোমার মন বেশি সুন্দর। যেদিন তুমি নিজেকে নিজের ভিতর থেকে দেখতে শিখবে, সেদিন তুমি এই কথার মানে বুঝতে পারবে। তার কথায় আমি অবাক হয়ে ভাবতাম, একজন সাধারণ মেয়েকে এত ভালো কেউ কিভাবে বাসতে পারে। আমার সৎমা এবং সৎ বোনদের ব্যবহার এখন আগের মতোই আছে। যখনই আমি তাদের মুখোমুখি হতাম, তখনই তারা কটাক্ষ করে বলতো, তোর স্বামী নাকি তোকে রাজকুমারী বলে। তাদের এই কথা আমার মনে গভীর আঘাত দিত, কিন্তু আমি ধৈর্য দ্বারা শিখে গেছি, কারো কথার কোনো জবাব দিতাম না। একদিন আমার জন্য সে একটি ছোট্ট উপহার নিয়ে এলো। সেটি ছিল একটি বই। বইটির নাম ছিল তোমার ভিতরের সৌন্দর্যকে চিনে নাও। আমার স্বামী বলল, এই বইটা তোমাকে তোমার ভিতরের সৌন্দর্য খুঁজে পেতে সাহায্য করবে। আমি বইটি পড়া শুরু করলাম। প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ের গভীরে গিয়ে বসে গেল। এই বই পড়ে আমি অনুভব করলাম, আমার জীবনের লক্ষ্য শুধু অন্যকে খুশি রাখা নয়, বরং নিজেকে চিনে নেওয়া, নিজেকে গড়ে তোলা। সেদিন থেকেই আমি আমার জীবনে নতুনকে জায়গা দিতে শুরু করলাম, আর হতাশাকে জীবনের দরজা থেকে ছুঁড়ে ফেলে দিলাম। আমার জীবনে যেন এক অদ্ভুত পরিবর্তন এলো। স্বামীর ভালোবাসা আর সাহস জুগিয়ে যাওয়া কথাগুলো আমাকে ভাবতে বাধ্য করলো যে হয়তো আমিও নিজের জন্য কিছু করতে পারি, আমার জীবনটা নতুন করে গড়ে তুলতে পারি। কিন্তু যা ভেবেছিলাম ততটা সহজ এই যাত্রা ছিল না। একদিন আমার স্বামী আমাকে বলল, তুমি চাইলে আমি তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করাতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকালে সে আমার হাতে হাত রেখে বলল, পড়ালেখা তোমাকে এই জায়গায় পৌঁছে দেবে যার প্রকৃত দাবিদার তুমি। তার এই কথাগুলো আমার জন্য চমকে দেওয়ার মতো ছিল। প্রথমে আমি ভয় পেয়েছিলাম যে আমি কি সত্যি এসব করতে পারবো, কিন্তু তার সাহস আর ভালোবাসা আমাকে শক্তি দিল। সে নিজের গ্রামে থাকা জমি বিক্রি করে আমাকে কলেজে ভর্তি করার ব্যবস্থা করল। আমার মনে তখন এক অদ্ভুত রকমের আনন্দ আর ভয় একসাথে কাজ করছিল। কিন্তু যখন আমি পড়ালেখা শুরু করলাম, তখন বুঝতে পারলাম এই পৃথিবীটা কত সুন্দর। পড়ালেখা একজন মানুষের বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তবে আমার এই পড়ালেখার যাত্রাকে না আমার সৎমা না সৎ বোনেরা মেনে নিয়েছিল। তাদের কটু কথা এখনও যেন আমার কানে বাজে। এই কালো ভূত পড়ালেখা করে কি করবে? এদের দুজনের মাথায় পাগলা ভূত চেপেছে। নিজেকে নিয়ে এমন কথা হয়তো মেনে নিতে পারতাম, কিন্তু আমার স্বামীকে নিয়ে যখন তারা কটাক্ষ করত, তখন তা সহ্য করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যেত। তাদের সেই তাচ্ছিল্য আমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করত, কিন্তু আমি সেই অপমানকে নিজের শক্তিতে রূপান্তর করলাম এবং আমি প্রতিজ্ঞা করলাম যে একদিন আমি কিছু না কিছু হয়ে প্রমাণ করব। একদিন আমি বই পড়ছিলাম, তখন আমার সৎ বোন বলল, তোর মতো মেয়েদের স্বপ্ন দেখা উচিত না, এই সব কিছু তোর নাগালের বাইরে। কিন্তু এইবার আমি চুপ রইলাম না। দেখো, একদিন এই স্বপ্নই আমার বাস্তব হয়ে দাঁড়াবে এবং সেদিনই হবে আমার জীবনের সবচেয়ে বড় দিন। সে হেসে বলল, তোমার বাস্তবতা হচ্ছে তুমি একজন কালো ভূত আর একজন 2 টাকার চাকরের বউ। ব্যাস, এইটুকুই তোর পরিচয়, এর বাইরে তোর আর কোনো সম্মান নেই। আর তুই যা কিছু স্বপ্ন দেখেছিস তা কোনোদিনই পূরণ হবে না। যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই সারা জীবন থেকে যাবি। তার কথা আমাকে গভীরভাবে কষ্ট দিল, কিন্তু আমার স্বামী থেমে না থেকে আমার সাহস বাড়ালো। সে রাত জেগে আমার পাশে বসতো, আমার প্রতিটি ছোট সফলতায় উৎসাহ দিত। সে বলতো, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। তার এই বিশ্বাস আমার ভিতরের সাহসকে আরও দৃঢ় করে তুলল এবং তার উৎসাহে আমি নিজেকে আগের থেকে অনেক ভালোভাবে প্রস্তুত করতে লাগলাম। ধীরে ধীরে আমি সফলতার সিঁড়িতে উঠতে লাগলাম।
প্রতিটি ধাপে আমার স্বামী আমার পাশে ছিল। সে কখনো আমাকে একা ফেলেনি, বরং ছায়া হয়ে সর্বদা আমার পাশে থাকত। আমার পরীক্ষার দিন এসে গেল। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কেননা আমার মনে হচ্ছিল এই পরীক্ষাটাও হয়তো জীবনের আগের সব পরীক্ষার মতোই আমি পাশ করতে পারবো না। কিন্তু আমার স্বামী আমাকে সাহস দিয়ে বলল, নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে সেই যোগ্যতা আছে যা গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। তার সেই বিশ্বাস দেখে আমি যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হলাম। নিজের উপর যতটা না বিশ্বাস ছিল, তার চেয়ে বেশি বিশ্বাস তার কথার উপরে ছিল। আর সত্যি, যখন আমার রেজাল্ট এলো, তখন আমি আমার ক্লাসের দ্বিতীয় পজিশন পেলাম। এই মুহূর্তটা ছিল আমার জীবনের প্রথম পদক্ষেপ, যেখানে আমি নিজেকে চিনতে পেরেছিলাম। আর আমি বুঝে গেলাম, হ্যাঁ, আমিও পারি। সেদিন আমি আমার স্বামীকে বলেছিলাম, তুমি আমাকে যে সম্মান দিয়েছ তা আমাকে কেউ কোনোদিন দেয়নি। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন আমি এমন কিছু করব যাতে তুমি আমার জন্য গর্ব অনুভব করবে। সে হেসে জবাব দিল, তুমি তো আগে থেকে আমার গর্ব, আমার সম্মান। আমার জীবন তখন এক নতুন মোড় নিয়েছে। এখন সময় এসেছে নিজেকে প্রমাণ করার, এই পৃথিবীর সামনে নিজের গুরুত্ব দেখানোর। কারণ দুর্বল আর হতাশায় ডুবে থাকা সেই মেয়ে আমি আর নই। আমি এখন এক সাহসী, আত্মবিশ্বাসী মেয়ে, যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। একদিন আমাদের কলেজের প্রিন্সিপাল আমাকে ডেকে বললেন, আমাদের একটা বক্তৃতা প্রতিযোগিতার জন্য একজন ছাত্রী দরকার, আর আমরা সবাই চাই তুমি এতে অংশ নেও। এই কথা শুনে আমার মনে এক ভয়ের স্রোত বয়ে গেল। আমি কখনো নিজের উপর বিশ্বাস রাখতে পারতাম না। যার ভিতরে আত্মবিশ্বাস বা শক্তি খুবই কম ছিল, সে কিভাবে এত মানুষের সামনে কথা বলবে? কিন্তু আমার স্বামী আমাকে সাহস দিল এবং বলল, মনে রেখো, এটাই তোমার স্বপ্নের শুরু। সাহস রেখো, তুমি এটা পারবে। কোনো কাজেই মানুষের সাধ্যের বাইরে না। আমি ভয়ে ভয়ে সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কেননা এটা শুধু একটা প্রতিযোগিতা ছিল না, এটা ছিল আমার স্বামীর আনন্দ, তার স্বপ্নের অংশ। সে চাইতো আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করি এবং জিতি। আমি আমার বক্তৃতার প্রস্তুতি নিতে শুরু করলাম। যখন প্রতিযোগিতার দিন এলো, তখন আমার হৃদয় ভয় আর উত্তেজনার দোলাচাপে পড়ে গেল। না জানি এত মানুষের সামনে আমি কি বলতে পারবো কিনা। কিন্তু আমি নিজেকে বুঝালাম, তোমাকে এটা করতেই হবে। নিজের জন্য না হোক, তার জন্য করতে হবে যে তোমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। স্টেজে ওঠার আগে হঠাৎ স্বামীর সেই কথা আমার মনে পড়ল, বিশ্বাস রাখো, তুমি পরিবর্তন আনতে পারবে। তার এই কথাগুলো আমার ভিতরে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলল। আর তার সেই কথাগুলো মনে করেই মন শক্ত করে বক্তৃতা চালিয়ে গেলাম। আমার কথাগুলো যেন আমার মুখ থেকে নয়, হৃদয় থেকে বেরিয়ে আসছিল। আর সেই কথা সেখানে উপস্থিত সবার হৃদয়ে পৌঁছেও যাচ্ছিল। যখন আমি বক্তৃতা শেষ করলাম, পুরো হল করতালিতে গমগম করে উঠল। এই মুহূর্তটা ছিল আমার জীবনের প্রথম মুহূর্ত, যখন আমি অনুভব করলাম, হ্যাঁ, আমি পারি। আমার ভিতরে সত্যিই কিছু করার শক্তি আছে। এই বক্তৃতা প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার পেলাম এবং প্রিন্সিপাল আমাকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, আমরা তোমার উপর গর্বিত। তুমি শুধু নিজের নাম নয়, আমাদের কলেজের নামও উজ্জ্বল করেছ। আমি সেই পুরস্কার আমার স্বামীর হাতে তুলে দিয়ে বললাম, এই পুরস্কার শুধু তোমারই প্রাপ্য, কারণ তুমি না থাকলে আমি কখনোই এটা অর্জন করতে পারতাম না। আমার স্বামী হাসি মুখে বলল, এটা তোমার পরিশ্রমের ফল, কেবল তো তোমার সাফল্যের যাত্রা শুরু হয়েছে। সে আমার হাত ধরে আরও বলল, আমি বলেছিলাম না তোমার মাঝে সব কিছু করার সামর্থ্য আছে, আর দেখো তুমি করেও দেখিয়েছ। আমি চোখের জল সামনে বললাম, এসবই তোমার পরিশ্রম আর সাহস জোগানোর ফল। তুমি না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আমার সাফল্যের খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। যারা একসময় আমার গায়ের রং আর রূপ নিয়ে হাসাহাসি করত, তারা আজ আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমার সৎ মা আর সৎ বোনেরা যারা আমাকে নিয়ে সবসময় ঠাট্টা করত, তারা আজ নিশ্চুপ। তাদের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এই বক্তৃতার চ্যালেঞ্জটা যেন আমার জীবনের আশা আর শক্তির একটা নতুন পথ হয়ে উঠল। আমি নিজের সাথে প্রতিজ্ঞা করলাম, এই পথ এখানেই শেষ হবে না, এটা তো কেবল সাফল্যের শুরু। এখন আমাকে নিজের একটা পরিচয় গড়ে তুলতেই হবে, কারণ মানুষের বাহ্যিক সৌন্দর্যই সব না, আসল সৌন্দর্য হলো তার মনের সৌন্দর্য। এই বক্তৃতা প্রতিযোগিতার সাফল্য আমার জীবনে এক নতুন উদ্দীপনা এনে দিল এবং আমি পড়ালেখায় আরও মনোযোগী হয়ে উঠলাম। যদিও আমি জানতাম যে বাস্তব জীবনের সাফল্যের পথ কখনোই সহজ নয়, কিন্তু তারপরেও আমি নতুন চ্যালেঞ্জ আর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম। যদিও আমি জানতাম যে বাস্তব জীবনের সাফল্যের পথ কখনোই সহজ না, কিন্তু তারপরেও আমি নতুন চ্যালেঞ্জ আর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম। একদিন আমার স্বামী বলল, তুমি প্রমাণ করেছো যে তুমি সাহসী এবং যোগ্য, তাই এখন সময় বড় কিছু করার।
তুমি এমন কিছু করো যাতে তোমার পরিচয় অন্যদের উপকারে লাগে। সে আমার হৃদয়ে একটি নতুন স্বপ্ন জাগিয়ে তুলল এবং আমি সিদ্ধান্ত নিলাম পড়ালেখা শেষ করে আমি একজন শিক্ষিকা হব। আমি সেই সব মেয়েদের আশা হয়ে দাঁড়াবো যারা আমার মতোই কষ্টে হতাশায় জীবনের কাছে হেরে গিয়েছে। আমার এই স্বপ্ন যতটা সহজ ছিল ততটাই কঠিনও ছিল তা পূরণ করতে, কারণ আমার সৎ মা সব সময় আমার পথ আটকে দিতে চাইতেন। তিনি কখনো চাইতেন না আমি আমার মতো মেয়েদের কণ্ঠস্বর হয়ে উঠি। তিনি ব্যঙ্গ করে আমাকে এমন সব কথা বলতেন যাতে আমি দুর্বল হয়ে পড়ি। আমার স্বামী সবসময় আমার পাশে থেকে বলতো, লোকেরা তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু লোকদের কথায় কান না দিয়ে তোমাকে তোমার স্বপ্নের জন্য লড়াই করতে হবে। আমার সমস্ত মনোযোগ পড়ালেখার দিকে দিলাম। দিনরাত পরিশ্রম করতাম আর ভগবানের কাছে প্রার্থনা করতাম আমার এই স্বপ্ন যেন পূরণ হয়। যেদিন চাকরির পরীক্ষা ছিল সেদিন আমার মনে ভয় আর আশার আলো উকিঝুঁকি দিচ্ছিল। পরীক্ষা দিয়ে যখন হল থেকে বের হলাম তখন মনে মনে একটু স্বস্তি হচ্ছিল, কেননা আমার পরীক্ষা খুব ভালো হয়েছিল। 3 মাস পর রেজাল্টের দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, তালিকায় যেন আমার নাম থাকে। যখন আমি তালিকায় নিজের নাম দেখলাম আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম আর মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম। এরপর আমার স্বামীকে এই সুখবর জানালে সে বলল, আমি জানতাম তুমি সফল হবে। আমার এই সাফল্য আমাদের পাড়া এবং পরিবারে নতুন এক আলোড়ন সৃষ্টি করলো। যারা আগে আমাকে অবহেলা করত, 2 পয়সার দাম দিত না, আজ তারা আমার প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না। আমার সৎ মা, যিনি সবসময় আমার বিরুদ্ধে কথা বলতেন, তিনি একদম চুপচাপ হয়ে যান। আমার সৎ বোনেরাও আজ আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সম্ভবত তারা উপলব্ধি করতে পেরেছে যে একজন মানুষের জ্ঞান বা সম্মান কখনোই তার গায়ের রং বা অবস্থার উপর নির্ভর করে না। এরপরে একটি স্কুলে আমি পড়ানোর সুযোগ পাই, কিন্তু স্কুলটি ছিল আমাদের গ্রাম থেকে অনেক দূরে। তার মানে আমাকে আমার স্বামী ছেড়ে থাকতে হবে, কেননা তার কাজ ছিল গ্রামের মধ্যে। সে আগেই তার জমাজমি বিক্রি করে দিয়েছিল আমাকে সফল করার জন্য। এখন তার একমাত্র সম্বল হলো তার চাকরি। আমি দ্বিধায় ছিলাম, কিন্তু আমার স্বামী সেই দ্বিধা দূর করে বলল, এই সুযোগ তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আনন্দের সাথেই যাও। আমি চাকরির অফার গ্রহণ করলাম এবং নতুন এক শহরে পা রাখলাম। এই শহরের পরিবেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখানে এসে আমি দেখলাম পড়ালেখা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তার বাইরেও অনেক কিছু আছে। আমার শিক্ষকতা শুধু একটা পেশা ছিল না, আমি এমন অনেক ছাত্র তৈরি করেছি যাদেরকে সমাজ ব্যর্থ বলে ধরে নিয়েছিল, যারা সমাজের কটূক্তিতে ভেঙে পড়েছিল আর তাদের ভিতরের সাহস হারিয়ে গিয়েছিল। আমার কথা আর সাহস তাদের ভিতরের যোগ্যতাকে জাগিয়ে তুলেছিল। আমি তাদের ভিতরের সাহস আর আত্মবিশ্বাসকে বের করে আনতে পেরেছিলাম, যেটা হয়তো কোনো এক সময় আমার মধ্যেও ছিল না। ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম যে আমার স্বামীর অনুপস্থিতি আমার জীবনে একটা বড় শূন্যতা তৈরি করেছে। তাকে ছাড়া আমার এই সাফল্য অপূর্ণ মনে হচ্ছিল। তার থেকে দূরে থাকাটা আমাকে কষ্ট দিত। একদিন আমার স্বামী ফোন করলো, আমি তোমার সাফল্যে খুব খুশি, কিন্তু তোমায় না দেখে দিন কাটতেই চায় না। তার এই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল আর আমি তাকে আমার সাথে এসে থাকার কথা বললাম। এখানে আমার সব রকম সুবিধা আছে আর আজ আমি যা কিছু সবই আমার স্বামীর জন্য। সে যখন গ্রামের সব কিছু বিক্রি করে শহরে আমার কাছে আসলো তখন আমি তাকে জড়িয়ে ধরে ঘন্টার পর ঘন্টা কেঁদেছিলাম। আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছিল, কিন্তু হঠাৎ গ্রামের একটা ফোন কল আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল, কেননা ওটা ছিল আমার সৎ মায়ের ফোন। যেই মা কোনোদিন আমার সাথে ভালোভাবে কথাই বলতেন না, আজ তিনি অনুরোধ করছেন। আর তিনি যা বললেন তা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার এক সৎ বোন, যে সবসময় আমাকে অবহেলা করত, সে আজ এক ভীষণ বিপদে পড়েছে। তার স্বামীর এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার 2টি ছোট ছোট সন্তান ছিল, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে রাখতে চায় না। আমার বাবার বয়স তখন অনেক, এমন অবস্থায় তিনি আর রোজগার করতে পারছিলেন না। আমার অন্য 2 বোনও স্পষ্ট করে বলে দিল যে আমাদের কাছে এত টাকা নেই যে আমরা তোমাকে রাখতে পারবো। এখন তাদের সব আশা আমার উপর। আমার বাবা কাঁদতে কাঁদতে বললেন, মা, এখন তুই আমাদের শেষ ভরসা। তুই চামেলি আর ওর সন্তানদের শহরে নিয়ে যা আর ওকে কোথাও একটা চাকরি পাইয়ে দে, যাতে ও নিজের সন্তানদের পেটে ডাল ভাত দিতে পারে। বাবার এমন অসহায় কণ্ঠস্বর শুনে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি ওদের শহরে নিয়ে আসার ব্যবস্থা করলাম। চামেলির সন্তানদের আমি একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলাম।
আর চামেলিকে একটা ক্লিনিকে চাকরি নিয়ে দিলাম। চামেলি এখন মনোযোগ দিয়ে কাজ করে আর অতীতের ব্যবহার নিয়ে অনুতাপ প্রকাশ করে এবং বহুবার আমার কাছে ক্ষমা চেয়েছে। একদিন বাবা গ্রাম থেকে আমার এখানে এলেন আর আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি তখন তার বুকে মাথা রেখে অনেকক্ষণ ধরে কাঁদলাম। আমার মা বাবা এখন আমার কাছেই থাকে। আমার বাবা আমার স্বামীকে বলল, যে কাজ একজন বাবার নিজের মেয়ের জন্য করা উচিত ছিল সেটা তুমি স্বামী হিসেবে করে দেখিয়েছ। তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী, যে নিজের স্ত্রীকে সাহস আর শক্তি জুগিয়েছে আর তাকে সমাজে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। তোমাকে ধন্যবাদ বাবা।